আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো জম 100 বাকেট লিস্ট অব দ্য ডেড। এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল মুভি, যেখানে হঠাৎ করেই পুরো পৃথিবীতে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। ফলে শত শত মানুষ মুহূর্তের মধ্যে জম্বিতে পরিণত হতে থাকে। তাই তখন পৃথিবীর প্রত্যেকটি মানুষই ভয়ে একদম আতঙ্কিত থাকত। কিন্তু এই বিশাল পৃথিবীর মধ্যে অদ্ভুত একটি ছেলে ছিল, যে কিনা জম্বি ভাইরাস আসার ফলে প্রচণ্ড খুশি হয়ে যায় আর সে তার জীবনকে উপভোগ করতে শুরু করে। এমনকি এই ভয়ানক জম্বিদের শহরে সে তার জীবনের সমস্ত ইচ্ছেগুলো পূরণ করতে শুরু করে। তবে শেষ পর্যন্ত ছেলেটি কি জম্বিদের হাত থেকে বাঁচতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জম্বিদের পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের টোকিও শহরে, যেখানে আমরা আকিরা নামক একটি ছেলেকে দেখতে পাই। আকিরা এখানে তার অ্যাপার্টমেন্ট থেকে দৌড়ে পালাচ্ছিল, কারণ তাকে পেছন থেকে ধাওয়া করছে শত শত জম্বিরা। তবে সে এখানে কোনো কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করেই তার অ্যাপার্টমেন্টের মধ্যে এতগুলো জম্বি কোথা থেকে এলো। তবে এমন ভয়ানক পরিস্থিতিতেও আকিরা এটা চিন্তা করছিল যে আজকে তো তার অফিসে পৌঁছতে লেট হয়ে যাচ্ছে, তাই সে আরও জোরে জোরে দৌড়তে থাকে। এরপর আমরা আজ থেকে প্রায় 1 বছর আগের ঘটনা দেখতে পাই, যেখানে সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল। এবার আমরা সেই অ্যাপার্টমেন্টটিকে দেখতে পাই, যেখানে আকিরা থাকে। আকিরা প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে সুন্দরভাবে রেডি হয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে আজকে আকিরাকে অনেক খুশি দেখাচ্ছিল, কারণ তার জন্য আজকে একটি বিশেষ দিন। আসলে আকিরা প্রায় 3 বছর আগেই তার কলেজ শেষ করেছে, আর এই 3 বছর ধরে সে একটি চাকরির জন্য অনেক ট্রাই করছিল। তো এই 3 বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। সে ভালো একটি কোম্পানিতে চাকরি পেয়েছে, আর আজকে ছিল অফিসে আকিরার প্রথম দিন। তাই সে স্যুটবুট পরে রেডি হয়ে যখনই তার অ্যাপার্টমেন্টের নিচে আসে, তখন তার সঙ্গে তার একজন প্রতিবেশীর দেখা হয়। আর এই প্রতিবেশীর সঙ্গে আকিরার অনেক ভালো সম্পর্ক ছিল। তাই আকিরা তাকে জানায় যে আজকে তার অফিসের প্রথম দিন। আকিরার কথা শুনে লোকটি অনেক খুশি হয়, আর সে আকিরার নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। এরপর আকিরা তাকে বিদায় জানিয়ে তার অফিসে চলে যায়, আর অফিসে আসার সঙ্গে সঙ্গেই তার সমস্ত কলিগরা তাকে ওয়েলকাম জানায়। এরপর আকিরা তাদের সবাইকে তার নিজের সম্পর্কে বলে, যে সে কে এবং কোথা থেকে এসেছে। এমনকি সে এখানে তাদের সবাইকে বলে যে কলেজ লাইফে সে আমেরিকান ফুটবলের চ্যাম্পিয়ন ছিল, তাই সে ফিজিক্যালভাবে অনেক স্ট্রং, যার ফলে সে তাদের অফিসের প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে করতে পারবে। তো আকিরার এতটা কনফিডেন্স দেখে অফিসের চেয়ারম্যান অনেক খুশি হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গেই তাকে অফিসের ম্যানেজারের সঙ্গেও দেখা করায়। এরপর আকিরা যখন কাজ করার জন্য তার চেয়ারে এসে বসে, ঠিক তখনই সে তার সামনের ডেস্কে একটি মেয়েকে দেখতে পায়। আর এই মেয়েটি ছিল তার কলিগ, এবং এই মেয়েটির নাম হলো মিয়া। মিয়াকে দেখে আকিরা অনেক খুশি হয়ে যায়, কারণ মিয়া দেখতে অনেক সুন্দরী ছিল। এখানে তো সে জবের পাশাপাশি সুন্দরী একজন কলিগও পেয়ে গেল, এমনকি সে সবসময় তার সামনেই থাকবে। তাই আকিরার খুশির কোনো সীমা থাকে না। যদিও তার পরিবার বলতে তেমন কেউই ছিল না, কিন্তু তারপরে এই জবটি পাওয়া আকিরার জন্য অনেক বড় একটি স্বপ্ন ছিল। এবার সেদিন রাতের বেলা তার অফিসের কলিগরা মিলে তার জন্য একটি ওয়েলকাম পার্টির আয়োজন করে, যেখানে তার অফিসের ম্যানেজার এবং চেয়ারম্যানও উপস্থিত ছিল। আকিরা তাদের এই আন্তরিকতা দেখে অনেক খুশি হয়। এরপর তাদের পার্টি শেষ হলে আকিরা যখন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে চলে যাবে, ঠিক তখনই তাদের অফিসের চেয়ারম্যান তাকে বলে, তুমি অনেক স্ট্রং পারসন, তাই আমি চাই আজকে থেকেই তুমি ওভারটাইম করো। আর তুমি শুধু একা নও, আমরা সবাই মিলে এখন অফিসে ফিরে যাব, কারণ অফিসে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ পড়ে আছে। কিন্তু আকিরা মনে মনে চিন্তা করে, আজকেই তো আমি প্রথম আসলাম, আর আজকে থেকেই ওভারটাইম। তবে সে চেয়ারম্যানকে তো চাইলেও কিছু বলতে পারবে না, তাই সে চেয়ারম্যানের কথা মতো তার অফিসে ফিরে গিয়ে কাজ শুরু করে দেয়। এমনকি তার সঙ্গে তার বাকি কলিগরাও কাজ করছিল। তবে এখানে আকিরা এই কোম্পানি সম্পর্কে একটি কথা জানতে পারে, যে এই কোম্পানির বস নাকি তার কলিগদেরকে দিয়ে এত পরিমাণ কাজ করায় যে সপ্তাহের প্রায় প্রতিদিনই এখানকার কলিগদেরকে রাত জেগে কাজ করতে হয়। আর এই কথা জানতে পেরে তো আকিরার সমস্ত আনন্দ সেখানেই শেষ হয়ে যায়। তবে তার চাইতেও ভয়ানক ব্যাপার হচ্ছে, আকিরা সেখানে প্রায় একটানা 2 দিন 2 রাত কাজ করে, যার ফলে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে তখন কোনো মতে তার বাড়িতে ফিরে আসে। এত স্বপ্নের কোম্পানি যে তার সঙ্গে এরকম করবে, আকিরা সেটা কল্পনাও করতে পারেনি। অবশ্য তার সঙ্গেই নয়, বরং সেখানকার সমস্ত কলিগরা এভাবেই কাজ করে। এমনকি তাদের অফিসে অনেক সময় একটানা 2 থেকে 3 দিনও থাকতে হয়। তাই সে অফিসের অনেক কলিগ তাদের বাড়িতে পর্যন্ত যায় না, তারা তাদের সমস্ত কাজগুলো অফিসের মধ্যেই করে, এমনকি খাওয়া দাওয়াও সেখানেই করে। এভাবেই সেই অফিসের কলিগরা কোনো মতে তাদের দিন কাটায়।
এদিকে আকিরারও সেই অফিসে কাজ করার প্রায় বেশ কয়েকদিন হয়ে যায়। তবে এই কয়েকদিনের মধ্যে সে বুঝতে পারে যে তাদের অফিসের চেয়ারম্যান আসলে কোনো ভালো মানুষ ছিল না, বরং সে প্রত্যেকটি কলিগদের সাথে কাজের জন্য অনেক চেঁচামেচি করত। এমনকি তাকেও সে সামান্য কিছু ভুল হলেই অনেক বকাবকি করে, যার ফলে অল্প কয়েকদিনের মধ্যেই আকিরা এই অফিসে কাজ করতে অনেক বিরক্ত বোধ করছিল। তাছাড়াও এই অল্প কয়েকদিনে তার উপরে এত পরিমাণ কাজের প্রেশার ছিল যে সে না ঘুমোতে পেরে একদম অসুস্থ হয়ে যাচ্ছিল। সে দিনরাতে এই অফিসে পাগলের মতো কাজ করতে থাকে, কিন্তু এত কষ্টের পরেও সে চেয়ারম্যানের মন জোগাতে পারে না। এরপর একদিন যখন তাদের অফিসে ছুটি ছিল, তখন আকিরা তার কলেজের একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, আর তার এই বন্ধুর নাম ছিল কেঞ্চো। তো আকিরা এখানে কেঞ্চোকে তার সমস্ত সমস্যার কথা খুলে বলে, কিন্তু কেঞ্চো তার সঙ্গে এই সমস্ত ব্যাপারে কোনো কথা না বলে সে এখন কিভাবে তার লাইফ লিড করছে সেটা তাকে জানায়, কারণ তার কাছে এখন অনেক ভালো কোম্পানির একটি জব আছে। এমনকি সে নাকি তাদের দেশের অনেক বড় একজন মডেলের সঙ্গে ডেট করছে। তবে আকিরা তাকে আবারও তার সমস্যাগুলোর কথা বলতে চায়, কিন্তু কেঞ্চো তার কথাগুলো খুব একটা মনোযোগ দিয়ে শুনছিল না। সে ড্রিঙ্ক করতে এবং তার মোবাইল স্ক্রল করতেই ব্যস্ত ছিল। তখন আকিরা তাকে বলে, আমি এখানে তোমার সঙ্গে কথা বলে আমার মনটা একটু হালকা করতে এসেছি, আর তুমি কিনা আমার কথার কোনো পাত্তাই দিচ্ছ না। কেঞ্চো তখন তাকে বলে, তোমার এসব ফালতু কথা শোনার টাইম আমার নেই। চাকরি করতে ভালো না লাগলে চাকরিটি ছেড়ে দাও। আমি আগেই জানতাম তোমার মতো অপদার্থ ছেলে কোনো জায়গাতেই চাকরি করতে পারবে না। কেঞ্চোর কথা শুনে আকিরা অনেক রেগে যায়, যার ফলে তাদের দুজনের মধ্যে এখানে ঝগড়া লেগে যায়। এরপর পরের দিন আকিরা যখন ডিউটি করছিল, তখন সে দেখতে পায় মিয়ার সঙ্গে অফিসের বসেরা অনেক ভালো ব্যবহার করছে। এমনকি মিয়া তাদের কাছে ছুটি চাইতেই তারা সঙ্গে সঙ্গেই তাকে ছুটিও দিয়ে দিয়েছে, যেটা দেখে আকিরার অনেক খারাপ লাগে, কারণ প্রত্যেকটি কলিগকে তাদের সমান চোখে দেখা উচিত। তবে পুরো অফিসের মধ্যে আকিরার সঙ্গেই মিয়াই ভালো মতো কথা বলতো। মিয়া তখন আকিরাকে বলে, তুমি মন খারাপ করো না, দেখবে একদিন সুযোগ তোমারও আসবে, আর লাইফে কষ্ট না করলে কখনো ভালো কিছু আশা করা যায় না। মিয়ার কথা শুনে আকিরা কিছুটা মোটিভেট হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রচুর পরিমাণে কাজের প্রেসারে আকিরার জীবন যেন একদম নরকে পরিণত হচ্ছিল। তবে আকিরা চাইলেও এই চাকরিটি ছাড়তে পারবে না, কারণ এটা ছিল তার অনেক স্বপ্নের চাকরি। তাছাড়া সে চাকরি না করলে টাকা পাবে কোথায়? যদি সে অন্য একটি কোম্পানিতে চাকরি পেয়েও যায়, তাহলে সেই কোম্পানি যদি এর চাইতেও খারাপ হয়, তখন সে কি করবে? তাই আকিরা বাধ্য হয়ে চাকরিটি করে যাচ্ছিল। এভাবে করে ধীরে ধীরে আকিরা একদম ডিপ্রেশনে চলে যায়, আর এক পর্যায়ে সে বেঁচে থাকার সমস্ত আশা ছেড়ে দেয়। এরপর একদিন যখন সে বাড়িতে ফেরার জন্য রেল স্টেশনে দাঁড়িয়েছিল, তখন আমরা আকিরার পেছনে একটি জম্বিকে দেখতে পাই। অর্থাৎ সেদিন থেকেই পৃথিবীতে জম্বি ভাইরাস ছড়ানো শুরু হয়েছিল। এবার শত ক্লান্ত থাকা সত্ত্বেও পরের দিন সকালবেলাও আকিরা কোনো মতে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যখন সে তার অ্যাপার্টমেন্ট থেকে নিচে নেমে আসে, তখন সে দেখতে পায় তার একজন প্রতিবেশী অনেক ভয়ানক হয়ে গিয়েছে, আর সে তার আরেকজন প্রতিবেশীর উপর আক্রমণ করেছে। আকিরা এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেই জম্বি আকিরার উপরেও আক্রমণ করতেই যাচ্ছিল। তাই সে তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে সোজা তার অ্যাপার্টমেন্টের উপরে চলে আসে, কিন্তু সে সেই জম্বি থেকে পালালেও তার পেছনে তখন অনেকগুলো জম্বি লেগে পড়ে, আর তারা তাকে আক্রমণের জন্য ধাওয়া করতে থাকে। কিন্তু আকিরা এখানে কিছুই বুঝতে পারছিল না যে মুহূর্তের মধ্যেই এতগুলো জম্বি কোথা থেকে এলো। এদিকে আবার সে অফিসের জন্য অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে যদি তার অফিসে 1 মিনিটও লেটে পৌঁছয়, তাহলে চেয়ারম্যান তাকে প্রচণ্ড গালাগাল দেবে। তাই আকিরা তাড়াতাড়ি করে তাদের অ্যাপার্টমেন্টের ছাদে চলে যায়, আর সে তাদের ছাদে থাকা একটি গ্রিল টপকে ছাদের অপর প্রান্তে চলে আসে, যার ফলে জম্বিরা আর তাকে ধরতে পারে না। কিন্তু ঠিক তখনই আকিরা সেখানে একটি প্লেন দেখতে পায়, যেটার মধ্যে আগুন লেগেছিল। এরপর আকিরা যখন সেখান থেকে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ায়, তখন সে দেখতে পায় তাদের সম্পূর্ণ শহর এক রাতের মধ্যেই বদলে গিয়েছে। চারিদিকে সবকিছু যেন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি প্রত্যেকটি জায়গাতে ভয়ানক জম্বিদেরকে দেখা যাচ্ছে, যারা কিনা বিভিন্ন মানুষদের উপর আক্রমণ করছিল। এই সমস্ত দৃশ্য দেখে আকিরা অনেক ভয় পেয়ে যায়, আর সে মনে মনে চিন্তা করে এক রাতের মধ্যে এমন কি ঘটে গেল যে পুরো শহরের পরিস্থিতি এতটা বদলে গিয়েছে। তবে এসব কিছু দেখে মুহূর্তের মধ্যেই আকিরার মন ভালো হয়ে যায়। সে ভয় না পেয়ে সেখানে খুশিতে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, কারণ যেহেতু এখন সম্পূর্ণ শহরেই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই তাকে আর অফিসে যেতে হবে না। এটা ভেবেই আকিরা সেখানে উল্লাস করছিল, কারণ এতদিন পর সে একটি স্বাধীন জীবন ফিরে পেয়েছে। তাই আকিরা সঙ্গে সঙ্গে সেখানে মনের আনন্দে শুয়ে পড়ে, আর সে সেখানে প্ল্যান করতে থাকে যে সে এখন তার স্বাধীন লাইফটিকে কিভাবে এনজয় করবে। কারণ তার তো ঠিকমতো মনেও নেই যে শেষবারের মতো সে অফিস থেকে ছুটি কবে পেয়েছিল।
তার উপর কাজের এতটাই প্রেশার ছিল যে সে জম্বিদেরকেও কোনো পরোয়া করছে না, বরং তাকে অফিসে যেতে হবে না বলে সে খুশি হচ্ছে। তো আকিরা এখানে বেশ কিছুক্ষণ ধরে ভালোই এনজয় করে, কিন্তু হঠাৎ করেই তার মিয়ার কথা মনে পড়ে যায়। সে চিন্তা করে মিয়া ঠিক আছে তো, তাই সে মিয়ার খবর জানার জন্য সঙ্গে সঙ্গেই তাকে মেসেজ করে। সে তার কাছে জানতে চায় যে সে ঠিক আছে কিনা। মিয়া তখন তাকে জানায় যে হ্যাঁ, সে একদম ঠিক আছে। এমনকি সে আকিরাকে তার লোকেশনও পাঠায়। আকিরা এতে প্রচণ্ড খুশি হয়, কিন্তু তার জন্য তাকে প্রথমে ছাদ থেকে নিচে যেতে হবে। তাই আকিরা তখন তাদের অ্যাপার্টমেন্টের একটি পাইপলাইনের মাধ্যমে নিচে নামার চেষ্টা করছিল। তবে কয়েকটি ফ্লোর নিচে নামার পরে আকিরার সঙ্গে তার দুজন প্রতিবেশীর দেখা হয়, যারা কিনা জম্বিদের ভয়ে তাদের অ্যাপার্টমেন্টের মধ্যেই লুকিয়েছিল। আকিরা তখন তাদের দুজনকে বলে, তোমাদের দুজনের বাহিরে বের হওয়ার প্রয়োজন নেই, আমি বাহিরে ঘুরতে যাচ্ছি, আর আসার সময় আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসব। এরপর আকিরা কোনোমতে সেখান থেকে নিচে নেমে আসে, আর সে সেখানে থাকা একটি সাইকেল চালিয়ে কোনোমতে মিয়ার দেয়া সেই লোকেশনে চলে আসে, আর সে সোজা মিয়ার বিল্ডিংয়ে চলে যায়। কিন্তু যখন সে মিয়ার ফ্ল্যাটের সামনে গিয়ে নক করে, তখন সে বুঝতে পারে যে মিয়ার ফ্ল্যাটের দরজা আসলে খোলা। তাই সে সঙ্গে সঙ্গেই তার ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে, আর সে মিয়াকে সেখানে অনেক আতঙ্কিত অবস্থায় দেখতে পায়, কারণ মিয়ার ফ্ল্যাটে একটি জম্বি ঢুকে পড়েছিল। আকিরা তখন সেই জম্বির দিকে তাকিয়ে বুঝতে পারে যে এটা আসলে তাদের অফিসেরই চেয়ারম্যান, যে কিনা এখন পুরোপুরি একটি জম্বিতে পরিণত হয়েছে। আসলে মিয়ার সঙ্গে তাদের অফিসের চেয়ারম্যানের সম্পর্ক ছিল, তাই এই চেয়ারম্যান এখানে, তবে বাহির থেকে সে ইনফেক্টেড হয়ে এসেছিল। তো এই জম্বি এখানে সোজা আকিরার উপর হামলা করে। আকিরা তখন তার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে মিয়া এসে সেই জম্বির মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর আকিরা দেখতে পায় যে মিয়া এখানে অদ্ভুত আচরণ করছে। আকিরা এতে বুঝতে পারে যে মিয়াও আসলে জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। এরপর দেখতে দেখতেই মিয়া সেখানে পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গেই আকিরার উপরেই হামলা করে। যদিও আকিরা বাঁচার জন্য তাকে মারতে চাচ্ছিল, কিন্তু সে চাইলেও তাকে মারতে পারে না, কারণ সে তাকে ভালোবাসত। এরপর আকিরা মিয়াকে তার ভালোবাসার কথা জানায়, আর সে বাহির থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আকিরা তাড়াতাড়ি করে কোনোমতে তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে, আর সে সেই পাইপলাইন দিয়ে অ্যাপার্টমেন্টের উপরে ওঠার সময় তার সেই দুজন প্রতিবেশীর ফ্লোরের সামনে থামে, কিন্তু সেখানে তারা কেউই ছিল না। বরং আকিরা এখানেই দেখতে পায় যে তাদের সম্পূর্ণ অ্যাপার্টমেন্টই রক্ত দিয়ে ভরা। আকিরা বুঝতে পারে হয়তো তাদের উপর জম্বিরা হামলা করেছে। আকিরার এতে অনেক মন খারাপ হয়। এরপর সে সোজা তাদের অ্যাপার্টমেন্টের ছাদে চলে যায়, আর সেখানে গিয়ে সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। এরপর আকিরা সেখানে মনে মনে সিদ্ধান্ত নেয় যে অনেক হয়েছে। সে অনেকদিন ধরেই পরের উপরে ডিপেন্ড করে তার জীবন কাটিয়েছে। তার বস তাকে যা বলেছে সে তাই করেছে। একটা চাকরির জন্য সে 3টি বছর ধরে অনেক পরিশ্রমও করেছে, কিন্তু আর না। সে এখন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন নিজের ইচ্ছে মতো চলবে, নিজের মনে সমস্ত ইচ্ছেগুলোকে সে পূরণ করবে। তার মনে এমন অনেক ইচ্ছে ছিল যেগুলো সে ছোটবেলা থেকেই করতে চাইত, কিন্তু লেখাপড়া এবং কেরিয়ার গড়ার জন্য সে কোনো সময়ই পায়নি। তাই আকিরা তার মনে সেই সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করতে চায়। তাই আকিরা তখন সোজা তার অ্যাপার্টমেন্টে চলে যায়, কারণ সেই সময় সেখানে কোনো জম্বি ছিল না। এরপর আকিরা সেখানে একটি খাতা বের করে, আর সেই খাতার মধ্যে সে তার 100টি উইশের বাকেট লিস্ট তৈরি করতে থাকে। আসলে বাকেট লিস্ট হলো এমন একটি লিস্ট যেখানে মানুষের অপূর্ণ ইচ্ছেগুলো লেখা থাকে। তো আকিরা এখানে নানা ধরনের জিনিস লিখতে থাকে, যেমন তার ঘর গোছানো, বাইক চালানো, তার চুলে কালার করা এবং এয়ার হোস্টেসদের সাথে একদিন পার্টি করা, সেই সাথে হট স্প্রিংয়ে যাওয়ার মতো এমন অনেক ছোট ছোট উইশগুলো লিখে। এভাবে করে সে সেখানে তার প্রায় 12টি উইশ লিখে। এরপর পরের দিন সকাল থেকে শুরু হয় তার নতুন জীবন। তাই সেদিন সকালবেলা আকিরা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গেই তার সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটি পরিষ্কার করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে তার পুরো অ্যাপার্টমেন্টের চেহারা একদম বদলে দেয়। এরপর সে জম্বিদের চোখকে ফাঁকি দিয়ে কোনোমতে একটি গ্রোসারি শপে চলে আসে, আর সে সেখান থেকে তার ইচ্ছে মতো প্রচুর পরিমাণে খাবার নিয়ে নেয়। এতদিন তার অনেক কিছু খেতে ইচ্ছে করলেও টাকার জন্য সে সেগুলো খেত না, কিন্তু আজকে তো তার কাছে টাকা চাওয়ার মতো কেউ নেই। তাই সে এখান থেকে তার ইচ্ছে মতো জিনিস নিয়ে নেয়। এরপর সে সোজা তার শহরের অনেক দামি একটি সেলুনে চলে যায়, আর সেখানে গিয়ে সে তার মনের মতো করে তার চুল কালার করে। তবে সে ভেবেছিল কালার করলে হয়তো তাকে একজন হিরোর মতো লাগবে, কিন্তু না, তার কাছে মনে হচ্ছিল যে তার কালো চুলই ভালো। কালার করা চুলে তাকে একদমই মানাচ্ছে না, তাই সে আবারও তার চুলকে কালো করে ফেলে। এরপর আকিরা তার হাতে কয়েকটি কালার স্প্রে নিয়ে তাদের শহরের সবচাইতে বড় বিল্ডিংয়ে তার একটি ছবি পেন্টিং করে, যেটা কিনা শহরের অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়।
এই সমস্ত কাজ করে আকিরা অনেক মজা পাচ্ছিল। এবার আকিরার মাথায় আরও একটি দুষ্ট বুদ্ধি আসে। সে তখন সোজা চলে যায় একটি আতশবাজির দোকানে। আর সেই দোকানে যত রকমের আতশবাজি ছিল আকিরা সেখান থেকে সমস্ত ধরনের আতশবাজি তার সাথে নিয়ে নেয়। এরপর সে রাস্তার মধ্যে পাওয়া একটি বাইকের মাধ্যমে তার বাড়িতে ফিরছিল, কিন্তু মাঝ রাস্তাতে তার পেছনে একটি জম্বি লেগে যায়। আকিরা তখন সেখানে চিৎকার করতে করতে অনেক স্পিডে তার বাইক চালাচ্ছিল, যার ফলে সে কোনোমতে সেই জম্বির হাত থেকে বেঁচে যায়। আর সে সোজা সে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। এরপর সেদিন রাতের বেলা সে তার ছাদে দাঁড়িয়ে তার পছন্দের সমস্ত আতশবাজিগুলো ফোটাচ্ছিল। সে সেখানে অনেক আনন্দ করছিল, কারণ জীবনে সে যেই জিনিসগুলো করতে পারেনি সেই জিনিসগুলো সে এখন করতে পারছে। এবার পরের দিন সকালবেলায় আকিরা তার অ্যাপার্টমেন্টের ছাদে একটি ক্যাম্পেইন তৈরি করে, যেখানে চাইলেও কোনো জম্বিরা প্রবেশ করতে পারবে না। আর সে সেই গ্রসারি শপ থেকে যা কিছু এনেছিল সেই সবকিছু দিয়ে সে সেখানে স্পেশাল একটি ডিশ তৈরি করে, যেটা তার অনেকদিন থেকেই তৈরি করার ইচ্ছে ছিল। তবে যখনই আকিরা সেই খাবারটি খেতে যাচ্ছিল ঠিক তখনই তার মনে পড়ে যে সেই খাবারটি খাওয়ার জন্য সসই আনেনি। তাই সঙ্গে সঙ্গেই তার মুড খারাপ হয়ে যায়। আর যেহেতু এখন সে তার সমস্ত ইচ্ছেগুলোই পূরণ করতে চাইছে, তাই সে তার পছন্দের খাবারটিও মন ভরে খেতে চায়, যার ফলে সঙ্গে সঙ্গে সে সেই গ্রোসারি শপে চলে যায়। আর সে সেখান থেকে তার পছন্দ মতো একটি সসও নিয়ে নেয়। কিন্তু হঠাৎ করে সেখানে হেলমেট পরা একজন মেয়ে চলে আসে, আর সে সঙ্গে সঙ্গে আকিরাকে লাথি মেরে ফেলে দেয়। আসলে এই মেয়েটি প্রথমে আকিরাকে জম্বি ভেবেছিল। এরপর মেয়েটি যখন সেখানে তার হেলমেট খোলে, আকিরা তখন দেখে যে এই মেয়েটি অনেক সুন্দর, যার ফলে প্রথম দেখাতেই মেয়েটিকে তার ভালো লেগে যায়। তাই আকিরা এখানে মেয়েটির দিকে তাকিয়েই ছিল। কিন্তু ঠিক তখনই তারা দুজন মিলে সেই শপটির সামনে একটি জম্বিকে দেখতে পায়। তাই আকিরা তখন মেয়েটির সামনে হিরো সাজার জন্য সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সেই জম্বির উপর হামলা করে। সে সেই জম্বির দিকে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই উল্টো সেই জম্বির ভয়ে পালিয়ে আসে। আর ঠিক তখনই সেই মেয়েটি জম্বিটির সামনে গিয়ে দাঁড়ায়, আর সে নিজেই সেখানে একজন সুপার ওমেনের মতো জম্বিটির উপর হামলা করে। আর সে মুহূর্তের মধ্যেই জম্বিটিকে হারিয়ে দেয়। এদিকে এই মেয়েটির ফাইটিং স্কিল দেখে আকিরা তার উপর আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। আর সে তাকে বলে, তুমি এত সুন্দর ফাইট করতে পারো? আমি একজন ছেলে হয়েও তো এমন ফাইট করতে পারি না। তোমার নামটা কি জানতে পারি? মেয়েটি তখন তাকে জানায় যে তার নাম হলো সুজুকি। আকিরা তখন তাকে বলে, আমি তোমাকে দেখে অনেক মোটিভেট হয়েছি, তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি কি তোমার সঙ্গে সারভাইভ করতে পারি? কিন্তু মেয়েটি আকিরাকে সরাসরি মানা করে দেয়, আর সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই মেয়েটি চলে যাওয়ার পর আকিরার নিজেকে অনেক একা একা লাগছিল। এরপর আকিরা যখন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে, তখন হঠাৎ করেই আকিরার তার কলেজ লাইফের একটি ছবির দিকে চোখ পড়ে, যেখানে তার সঙ্গে তার প্রিয় বন্ধু কেঞ্চোও ছিল। আর এই ছবিটি দেখে আকিরার কেঞ্চোর কথা অনেক মনে পড়ছিল, আর সে এখানে অনেক অনুতপ্ত হচ্ছিল। সে মনে মনে চিন্তা করছিল যে সামান্য একটি ব্যাপার নিয়ে সেদিন তার কেঞ্চোর সঙ্গে লড়াই করাটা একদমই ঠিক হয়নি। যতই হোক, সে তার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড, তাই তার কেঞ্চোকে সরি বলা উচিত। আকিরা তখন সঙ্গে সঙ্গে তার বন্ধু কেঞ্চোকে ফোন করে, আর কেঞ্চো এখনও জীবিত আছে জানতে পেরে সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু কেঞ্চো এখানে তাকে জানায় যে যদিও সে এখনও সুস্থ রয়েছে, কিন্তু সে হয়তো বেশিক্ষণ সুস্থ থাকতে পারবে না, কারণ সে একটি বাড়ি পার্টি করতে এসেছিল, আর এখানে তার চারিদিকেই জম্বি আর জম্বি, তাই সে কিছুতেই এই জায়গা থেকে বের হতে পারছে না। একথা জানতে পেরে আকিরা তখন কেঞ্চোর কাছ থেকে বাড়ির অ্যাড্রেস নেয়, আর সে সোজা তার বাইক নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে সে এখানে অনেক সুরক্ষিত একটি কস্টিউম পরেছিল, যেটা পরা অবস্থায় জম্বিরা সহজে তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু শহরের প্রতিটি জায়গাতে সে অনেকগুলো জম্বিকে দেখতে পায়, আর সে প্রত্যেকটি জায়গাতে জম্বিদেরকে মোকাবেলা করে কোনোমতে সেই বাড়ির কাছে চলে আসে। আর সে তাড়াতাড়ি করে বাড়িটির ভেতরে প্রবেশ করে তার বন্ধু কেঞ্চোকে খুঁজে বের করে। কেঞ্চো এতে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে আকিরার কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়। কেঞ্চো তার জীবনে প্রথমবারের মতো বন্ধুত্বের ভালোবাসা উপলব্ধি করতে পারে, আর এখানে তাদের দুই বন্ধুর সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায়। তাই এবার তারা দুজন মিলে একসঙ্গে সার্ভাইভ করার সিদ্ধান্ত নেয়। তাই তারা দুজনেই কোনো মতে সেই বার থেকে বেরিয়ে যায়। কিন্তু রাস্তাতে তাদের উপর অনেকগুলো জম্বি আক্রমণ করেছিল। তবে তারা দুজন মিলে সেই সমস্ত জম্বিদেরকে মোকাবেলা করে কোনো মতে আকিরার অ্যাপার্টমেন্টে চলে আসে। এরপর আকিরা কেঞ্চোর জন্য অনেকগুলো ডিশ তৈরি করে, আর তারা দুজন মিলে সেখানে অনেক মজা করে খাবার খায়। এরপর সেদিন রাতের বেলা আকিরা তার বন্ধু কেঞ্চোকে তার বাকেট লিস্ট দেখায়, যেখানে সে তার পছন্দের উইশের লিস্ট তৈরি করেছিল। কেঞ্চো তার বাকেট লিস্ট দেখে অনেক অবাক হয়, কারণ সে তার বাকেট লিস্টে মাত্র 12টি উইশ লিখেছিল। কেঞ্চো তখন আকিরাকে আরো বেশি মোটিভেট করে। সে তাকে বলে, এখন তো পুরো দুনিয়া তোমার হাতেই,
তুমি শুধু 12টি উইশ লিখেছ, তুমি তো এখন যা চাইবে তাই করতে পারবে, তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। একথা শুনে আকিরা অনেক মোটিভেট হয়। এরপর সে তার বাকেট লিস্টে আরও একটি উইশ যুক্ত করে। সে সেখানে লিখে যে সে সুপারম্যান হতে চায়। এরপর আকিরা এখানে কেঞ্চোকে জানায় যে ছোটবেলা থেকে সে সুপারম্যান হওয়ার স্বপ্ন দেখত এবং সে সুপারম্যান হয়ে মানুষকে সাহায্য করতে চাইত, আর এখন তার কাছে সেই সুযোগটি রয়েছে, তাই সে তার এই স্বপ্নটিকেও পূরণ করবে। আকিরার কথা শুনে কেঞ্চো অনেক খুশি হয়, আর কেঞ্চো তার সঙ্গে যোগদান করতে চায়। তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা শহরের সমস্ত বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করবে। এরপর পরের দিন সকালবেলা কেঞ্চো যখন তার মোবাইল স্ক্রল করছিল, তখন সে দেখতে পায় সম্পূর্ণ টোকিও শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর এটা ধীরে ধীরে অনেক ভয়ানক আকার ধারণ করছে। তাই কেঞ্চো তখন আকিরাকে বলে, আকিরা, টোকিও শহরে জম্বি ভাইরাস অনেক দ্রুত হারে ছড়িয়ে পড়ছে, তাই আমাদের এখানে বেশি দিন থাকাটা ঠিক হবে না। চলো আমরা টোকিও শহরের বাহিরের কোথাও চলে যাই। তাছাড়া যেই হারে এখানে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ছে, আমার কাছে মনে হয় না যে কোনো মানুষ এখানে সুস্থ রয়েছে, তাই আমাদেরও এখান থেকে চলে যাওয়া উচিত। আকিরা তখন কেঞ্চোকে বলে, ঠিক আছে, আমরা এই শহর থেকে দূরে চলে যাব, কিন্তু তার আগে আমাদেরকে মারিনা অ্যাকোরিয়ামে যেতে হবে। এরপর আকিরা কেঞ্চোকে একটি স্যুট দেখায়, যেটা মারিনা অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছে। আকিরা কেঞ্চোকে স্যুটটির একটি ছবি দেখিয়ে বলে যে এই স্যুটটি অনেক সুরক্ষিত একটি স্যুট, এমনকি যদি কোনো মানুষ এই স্যুটটি পরে থাকে তাহলে বিশাল বড় শার্কও সেই মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। তাই যদি তারা কোনো মতে সেখান থেকে স্যুটটি নিয়ে আসতে পারে, তাহলে তারা যেই প্রান্তেই থাকুক না কেন, যে কোনো জায়গাতেই তারা সুরক্ষিত থাকতে পারবে। এরপর আকিরা এবং কেঞ্চো দুজন মিলে সেই জায়গাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেহেতু তারা এই শহর থেকে দূরে চলে যাবে, তাই প্রথমে তাদের নিজেদের জন্য কিছু খাবার সংগ্রহ করতে হবে, যার ফলে তারা সঙ্গে সঙ্গেই তাদের শহরের একটি শপে চলে যায়। এরপর যখন তারা সেই শপটির মধ্যে প্রবেশ করতেই যাবে, ঠিক তখনই আকিরা শপটির বাহিরে একটি গাড়ি দেখতে পায়। আর এটা ছিল এমন একটি গাড়ি যে গাড়িতে ট্রাভেল করা আকিরার জন্য একটি স্বপ্ন ছিল, আর এই গাড়ির কথা আকিরা তার বাকেট লিস্টেও লিখেছে। তো তারা যখন সেখানে দাঁড়িয়ে গাড়িটি দেখছিল, ঠিক তখনই তাদের চোখের সামনে একটি বাসের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেই বাসটির মধ্যে শহরের অনেক মানুষ ছিল, যারা কিনা জম্বিদের হাত থেকে বাঁচার জন্য টোকিও শহর থেকে পালাতে চাইছিল, কিন্তু তার আগেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এমনকি সঙ্গে সঙ্গে সেই সমস্ত মানুষদের উপর হামলা করার জন্য সেখানে প্রচুর পরিমাণে জম্বিরা চলে আসে, যেটা দেখতে পেয়ে আকিরা তখন তাদেরকে বাঁচানোর জন্য সেখানে অনেক জোরে জোরে চিৎকার করে তাদেরকে বলে, আপনারা সবাই তাড়াতাড়ি করে এই শপের ভেতরে চলে আসুন। আকিরার কথা শুনে কয়েকজন মানুষ সেই শপটির ভেতরে চলে আসলেও বাকিরা জম্বিদের মধ্যে ফেসে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে সুজুকি চলে আসে, যার সঙ্গে কয়েকদিন আগে আকিরার দেখা হয়েছিল। তো সুজুকি এখানে সবাইকে বাঁচানোর জন্য জম্বিদের সঙ্গে ফাইট করতে থাকে, কিন্তু দেখতে দেখতে সেখানে এত পরিমাণ জম্বি চলে আসে যে সুজুকি আর তাদের সঙ্গে পেরে উঠছিল না। তাই সেও তখন দৌড়ে সেই শপটির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু দেখতে দেখতে সেই শপটির উপরেও জম্বিরা হামলা করতে শুরু করে। তবে সেখানে আকিরা তাদের মোকাবেলা করে কোনোমতে শপটি শাটার বন্ধ করে দেয়, যার ফলে আকিরার উপর তারা সবাই খুশি হয়ে যায়। এরপর আকিরা এবং কেঞ্চো জানতে পারে যে তারা সবাই নাকি মারিনা অ্যাকোরিয়ামেই যাচ্ছিল। তাছাড়া যেহেতু সেখানে অনেক মাছ রয়েছে, তাই সেখানে খাবারেরও অভাব হবে না। তবে তাদের মধ্যে এখানে একজন ড্রাইভার ছিল, যার হাতে অলরেডি একটি জম্বি কামড় দিয়েছিল, কিন্তু সে সেটা তাদের কাউকেই জানায় না। এরপর সেদিন রাতের বেলা তারা সেই শপটির মধ্যে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছিল, আর তারা প্রত্যেকেই এখানে নানা বিষয়ে গল্প করছিল। কিন্তু সেই শপটির বাহিরে এখনও প্রচুর পরিমাণে জম্বিরা রয়েছে। এদিকে শপের মধ্যে তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু সুজুকি এখানে ড্রিঙ্ক করতে মানা করে দেয়, কারণ সে এসব পছন্দ করে না। এদিকে এই শপটির মধ্যে সুজুকি বাদে বাকি যেই দুজন মেয়ে ছিল, আকিরা তাদের কাছ থেকে জানতে পারে যে তারা হলো এয়ার হোস্টেস। আর আকিরার একটি স্বপ্ন ছিল যে সে একদিন এয়ার হোস্টেসদের সাথে পার্টি করতে চায়। তাই আকিরা এতে অনেক খুশি হয়, কারণ আজকে তার এই স্বপ্নটিও পূরণ হয়েছে। তবে তার বন্ধু কেঞ্চো এখানে তাকে বলে, অনেক বড় একটি সুযোগ পেয়েছ, তাদের দুজনকে পটিয়ে নিয়ে এনজয় করতে পারো। কিন্তু আকিরা কোনো মেয়ের সাথে ভালোভাবে কথাই বলতে পারে না, আর সে কিনা তাদের দুজনকে পটাবে। তবে এরপর দেখা যায় কেঞ্চো সেই দুজন এয়ার হোস্টেসকে পটিয়ে ফেলেছে, যেটা দেখে আকিরা অনেক অবাক হয়ে যায়। তবে সে তখন এখানে অনেক একা ফিল করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে সুজুকি চলে আসে। এদিকে আকিরা তার হাতে ব্যথা পেয়েছিল, তাই সুজুকি এখানে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। আকিরা এতে তার প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। কিন্তু সুজুকি এখানে তাকে বলে, তোমাকে আমি শুরু থেকেই দেখছি তুমি কোনো কিছুতে সিরিয়াস না। পৃথিবীর এমন একটি ভয়ানক পরিস্থিতিতে তুমি সবসময় এত মজা কিভাবে করছো? জীবনটাকে সিরিয়াস ভাবে নাও।
তা না হলে তুমি বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তো সুজুকি এখানে তাকে এই সমস্ত কথাই বলছিল। কিন্তু অন্যদিকে আমরা সেই ড্রাইভারকে দেখতে পাই, যে কিনা দেখতে দেখতেই ভয়ানক একটি জম্বিতে পরিণত হয়ে যায়। আর আকিরা এবং সুজুকি সঙ্গে সঙ্গেই তাকে দেখে ফেলে, যার ফলে তারা দুজনই তখন তাড়াতাড়ি করে সেখান থেকে দৌড়ে পালায়। এদিকে যদিও সেই জম্বিটি তাদের পিছু করছিল, কিন্তু ঠিক তখনই সে পাশ থেকে কেঞ্চো এবং সেই মেয়েটির আওয়াজ শুনতে পায়, যারা কিনা সেখানে এনজয় করছিল। যার ফলে সেই জম্বি সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়, কিন্তু তারা সেই জম্বির দিকে লক্ষ্যই করে না। যার ফলে মুহূর্তের মধ্যেই জম্বিটি সঙ্গে সঙ্গে সেই দুজন মেয়ের উপর আক্রমণ করে। এরপর সেই কেঞ্চোর উপরও হামলা করতে যায়। অন্যদিকে সুজুকি সেখান থেকে একাই চলে যেতে চাইছিল, কিন্তু আকিরা তাকে বাধা দেয়। তবে সুজুকি তার কোনো কথাই না শুনে সেখান থেকে একাই চলে যায়, কারণ সুজুকির কাছে মনে হচ্ছিল যে তাদের সঙ্গে থাকলে সে মারা যাবে, কারণ তারা অনেক অসচেতন মানুষ। এদিকে কেঞ্চো সেই জম্বির হাত থেকে বাঁচার জন্য কোনো মতে একটি জায়গাতে লুকিয়ে পড়ে, কিন্তু সেই জম্বি তাকে আরেকটুর জন্য ধরেই ফেলছিল। তবে সুজুকি তখন দূর থেকে একটি গান বাজায়, যার ফলে জম্বিটি সেই গানের দিকে যেতে থাকে। সুজুকি আসলে সবটি থেকে বের হওয়ার জন্য জম্বিটিকে সেই গানের দিকে অ্যাট্রাক্ট করছিল, কিন্তু ততক্ষণে সেই দুজন মেয়েও জম্বিতে পরিণত হয়ে যায়, আর তারা সুজুকির দিকেই ধেয়ে আসে। যার ফলে সুজুকি সবটি থেকে বের হতে পারে না, বরং সে তাদের হাত থেকে বাঁচার জন্য সেখানেই লুকোনোর চেষ্টা করে। অন্যদিকে কেঞ্চো এবং আকিরা সেই সবটি থেকে বের হতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় তারা সুজুকির চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সোজা সুজুকিকে বাঁচাতে চলে আসে। তারা দুজন মিলেই তখনই জম্বিদের সঙ্গে ফাইট করে, আর তারা কোনো মতে সুজুকিকে নিয়ে এসে সব থেকে বের হতে পারে। তারা রাস্তার মধ্যে থাকা সেই গাড়িটিতে উঠে পড়ে, যেটাতে ট্রাভেল করা আকিরার স্বপ্ন ছিল। আর যেহেতু তারা দুজন মিলে সুজুকির জীবন বাঁচিয়েছে, তাই সুজুকি এবার তাদের দুজনের সঙ্গেই সার্ভাইভ করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা তিনজন মিলেই গাড়িতে চড়ে সেই মারিনা অ্যাকোরিয়ামের দিকে যেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই সুজুকি তাদের কাছ থেকে জানতে চায় যে তারা তাদের জীবন বাজি রেখে তাকে কেন বাঁচিয়েছে। তখন তারা দুজনই তাকে বলে, কারণ তুমি আমাদের বন্ধু, তাছাড়া মানুষের বিপদে সাহায্য করাটা আমাদের দায়িত্ব। কিন্তু সুজুকির তারপরও সন্দেহ হচ্ছিল। সে তখন তাদেরকে বলে, তোমাদের দুজনের আবার অন্য কোনো মতলব নেই তো? একথা শুনে কেঞ্চো তার উপরে অনেক রেগে যায়, কিন্তু আকিরা এখানে কোনো মতে পরিস্থিতি সামলে নেয়। তো আকিরা এখানে সুজুকির মন খারাপ দেখে তাকে এখানে একটি ড্রিঙ্কস দেখায়, যেটা সুজুকির অনেক পছন্দের ড্রিঙ্কস, যেটা দেখে সুজুকি অনেক খুশি হয়। এমনকি সে আকিরার উপরে ইমপ্রেসও হয়। এদিকে আকিরাও সুজুকিকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। এবার সেই গাড়ির মধ্যে বসে আকিরা তার ডায়েরিতে আরও একটি উইশ লেখে। তবে তারা যেই মারিনা অ্যাকোরিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেটা তাদের শহর থেকে অনেক দূরে ছিল, যেখানে পৌঁছতে তাদের প্রায় কয়েকদিন লাগবে। তাই তারা সেই সময়গুলোতে বিভিন্ন জায়গাতে থামছিল, আর তারা তিনজন মিলে তাদের সময়গুলোকে অনেক এনজয় করছিল। এদিকে সময় পার হওয়ার সাথে সাথে সুজুকি বুঝতে পারে যে তাদের দুজনকে সে যেমন ভেবেছিল তারা আসলে তেমন নয়। তারা অনেক ভালো মানুষ। বিশেষ করে আকিরার প্রতি তার আলাদা ধরনের অ্যাট্রাকশন কাজ করছিল। এদিকে যাওয়ার পথে আকিরা এক এক করে তার উইশগুলো পূরণ করছিল, যেমন স্কাই ড্রাইভিং থেকে শুরু করে পুলের কাছে একটি রাত কাটানো। আর আকিরার সাথে সাথে সুজুকি এবং কেঞ্চো এসবে অনেক এনজয় করতে থাকে। তো তারা তিনজন মিলে যখন একটি পুলের কাছে রাত জেগে গল্প করছিল, তখন সুজুকি আজকে প্রথমবারের মতো তাদের দুজনকে ধন্যবাদ জানায়, কারণ তারা তার জীবন বাঁচিয়েছিল। ফলে আকিরা অনেক খুশি হয়। এরপর সেই পুলের কাছে তারা একটি রাত কাটিয়ে পরের দিন সকালবেলায় সেই অ্যাকোরিয়ামের কাছে পৌঁছে যায়। আর দূর থেকে তারা সেই অ্যাকোরিয়ামটি দেখতে পেয়ে অনেক খুশি হয়। তবে এমন সময় তাদের গাড়িটি ব্রেক ফেল হয়ে যায়, তাই সেখানে গাড়িটির অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তারা তিনজনই সেখানে তাদের জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু আকিরা যখন তার জ্ঞান ফিরে পায়, তখন সে তার সামনে তার অফিসের সেই ম্যানেজারকে দেখতে পায়। ম্যানেজার তখন আকিরাকে জানায় যে তার ভয় পাওয়ার কিছু নেই, সে এখানে একদম সুরক্ষিত আছে। আর এই জায়গাটি ছিল মারিনা অ্যাকোরিয়াম, যেটা তাদের সবার জন্য একটি সুরক্ষিত জায়গা। এরপর আকিরা যখন অ্যাকোরিয়ামটির একটি চেম্বারে যায়, তখন সে সেখানে অনেক মানুষকে দেখতে পায়, যারা কিনা এখানে এসে আশ্রয় নিয়েছিল। আর তাদের মধ্যে সেই দুজন কাপলও ছিল, যারা কিনা আকিরার অ্যাপার্টমেন্টেই থাকত। অর্থাৎ তারা দুজন মারা যায়নি, বরং তারা সুরক্ষিতভাবে এই অ্যাকোরিয়ামে চলে এসেছিল। তাই আকিরা তাদেরকে দেখে অনেক খুশি হয়। কিন্তু সমস্ত জায়গা ঘুরে কিছুক্ষণের মধ্যেই আকিরা বুঝতে পারে যে এই অ্যাকোরিয়ামের ভেতরে সমস্ত কিছু ম্যানেজারই পরিচালনা করছে। এমনকি সে তার অফিসে যেমন অর্ডার চালাতো, সে এখানে এসেও প্রত্যেকের উপরই অর্ডার চালাচ্ছে, আর প্রতিটি মানুষকে দিয়ে চাকরির মতো তার কাজ করিয়ে নিচ্ছে, যেটা দেখে আকিরার একদমই ভালো লাগে না। এরপর আকিরা ম্যানেজারের কাছে কেঞ্চো এবং সুজুকির কথা জানতে চায়, কিন্তু ম্যানেজার তাকে তাদের সঙ্গে দেখা করতে দেয় না, বরং সে আকিরাকে অ্যাকোরিয়ামের একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে আকিরা দেখতে পায়
যে ম্যানেজার এখানে প্রচুর পরিমাণে জম্বিদেরকে বন্দী করে রেখেছে আর সেই জম্বিগুলোকেই তার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কারণ যদি কোনো মানুষ তার বিরুদ্ধে যায় তখন সেই জম্বিদের মাধ্যমেই তাকে আক্রমণ করবে। আর এই কারণেই এখানকার সবাই ম্যানেজারের কথাই মেনে চলে। এরপর ম্যানেজার এখানে আকিরাকে বলে, এখানে যতগুলো জম্বি আছে তারা সবাই আমার কথা শোনে, কারণ তাদেরকে আমি এক ধরনের মেডিসিন দিয়েছি। কিন্তু আমি চাই তুমি আমার সাথে কাজ করো, তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে আকিরার এখনো তার অনেকগুলো উইশ পূরণ করা বাকি, আর এমন খারাপ মানুষের সঙ্গে সে কাজ করতে চায় না। তাই যখন সে তাকে মানা করে দেয় তখন ম্যানেজার তাকে বলে যে যদি আকিরা তার সঙ্গে কাজ করতে রাজি না হয় তাহলে সে কেঞ্চো এবং সুজুকিকে মেরে ফেলবে। তাই আকিরা তখন বাধ্য হয়েই তার কথায় রাজি হয়ে যায়, যার ফলে তার এই স্বাধীন জীবন আবারও সেই এমপ্লয়ির মতো হয়ে যায়। এবার যখন তারা অ্যাকোয়ারিয়ামের ভেতরে লাঞ্চ করতে বসে তখন কেঞ্চো এবং সুজুকি দূর থেকে আকিরাকে দেখতে পায়, যে কিনা ম্যানেজারের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। যেটা দেখে কেঞ্চো আকিরার উপর অনেক রেগে যায় আর সে তাকে মারতেই যাচ্ছিল, কারণ আকিরা কিনা শেষ পর্যন্ত ম্যানেজারের দলে কাজ করছে। তবে কিম নামক একজন ব্যক্তি তাকে বাধা দেয়, কারণ এতে করে ম্যানেজার রেগে গিয়ে তাদেরকে মেরে ফেলতে পারে। এমনকি কিম এখানে তাদেরকে জানায় যে তারা চাইলে সে তাদেরকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারবে। এতে কেঞ্চো এবং সুজুকি অনেক খুশি হয়ে যায়। এরপর কিম সুযোগ বুঝে তাদের দুজনকে একটি রাস্তা দেখিয়ে দেয়, যে রাস্তা দিয়ে তারা পালাতে পারবে। তাই কেঞ্চো এবং সুজুকি প্রথমে সেখান থেকে প্রয়োজনীয় খাবার তাদের গাড়িতে তুলে নেয়। এমনকি তারা লুকিয়ে লুকিয়ে তাদের গাড়িটি ঠিক করে ফেলে। কিন্তু কেঞ্চো এবং সুজুকি আকিরাকে ছেড়ে যাবে না, তাই কেঞ্চো কোনো মতে সেখান থেকে আকিরাকে বাহিরে বের করে আনে। তবে আকিরা তার সমস্ত কনফিডেন্স হারিয়ে ফেলেছিল, তাই সে কেঞ্চো এবং সুজুকিকে চলে যেতে বলে, আর সে তাদের সঙ্গে যেতে চায় না, যেটা শুনে কেঞ্চো অনেক কষ্ট পায়। এদিকে সুজুকি পালানোর আগে প্রয়োজনীয় আরও কিছু জিনিস সংগ্রহ করতে চাইছিল, কিন্তু হঠাৎ করেই সে আকিরার সেই বাকেট লিস্টটি দেখতে পায়, যেখানে সর্বশেষ উইশে আকিরা লিখেছিল যে সে তার জীবনে সুজুকিকে পেতে চায়, কারণ সুজুকি তার ভালোবাসা। তাই সুজুকি তখন কেঞ্চোকে নিয়ে সোজা আকিরার সামনে গিয়ে দাঁড়ায় আর সে আকিরাকে মোটিভেট করার চেষ্টা করে। সে তাকে বলে, তুমি যদি আবারও একটি চাকরের মতো জীবনযাপন করতে চাও তাহলে তুমি এখানে পড়ে থাকো। তবে তুমি কি তোমার সেই সমস্ত উইশের কথা ভুলে গিয়েছ যেগুলো তুমি তোমার বাকেট লিস্টে লিখে রেখেছ? জীবনটা অনেক সুন্দর, তাই তুমি হাল ছেড়ে দিও না। আর যদি তুমি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে আমার জন্য হলেও আমাদের সাথে চলো। এরপর সুজুকি তাকে তার সেই বাকেট লিস্টই দেখায়, যার ফলে আকিরার মনে আবারও অনুপ্রেরণা জাগে। এরপর আকিরা তখন তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তার আগে আকিরা এখানকার সমস্ত মানুষদেরকে বাঁচাতে চাইছিল, তাই তারা তিনজন মিলে এখানে বাকি মানুষদেরকে বাঁচানোর প্ল্যান করে। অন্যদিকে অ্যাকোয়ারিয়ামের বাহিরে একজন ড্রাইভার ছিল, তবে সে যখন তার কাজ করছিল ঠিক তখনই হঠাৎ করে একটি জম্বি তার উপরে আক্রমণ করে। আর ম্যানেজার যেখানে অনেকগুলো জম্বিকে আটকে রেখেছিল, হঠাৎ করেই সেই সমস্ত জম্বিরা অনেক উত্তেজিত হয়ে যায় আর তারা সেখানকার দরজা ভেঙে বাহিরে চলে আসে। হয়তো তাদের উপরে মেডিসিন প্রয়োগ করার কারণে এমনটা হয়েছে। তো সেই জম্বিগুলোর মধ্যে অনেকগুলো জম্বি তখন অ্যাকোয়ারিয়ামের পানির মধ্যে চলে যায় আর তারা সেখানকার মাছেদের উপরও আক্রমণ করতে থাকে, যার ফলে মাছগুলোও ধীরে ধীরে ইনফেক্টেড হতে শুরু করেছিল। এমনকি অনেকগুলো জম্বি তো অ্যাকোয়ারিয়ামের ভেতরে চলে গিয়েছিল, আর সেখানে যতগুলো মানুষ সার্ভাইভ করছিল জম্বিগুলো তখন তাদের প্রত্যেকের উপরই হামলা করতে শুরু করে, যার ফলে সেখানে একদম হইচই শুরু হয়ে যায়। প্রত্যেকেই তাদের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়ে। কিন্তু জম্বিদের এমন অবস্থা দেখে ম্যানেজার নিজেও অনেক ভয় পেয়ে যায়। তবে সে এখানে নিজে জম্বিদের হাত থেকে বাঁচার জন্য স্বার্থপরের মতো সে অন্যান্য মানুষদেরকে জম্বিদের দিকে ঠেলে দিচ্ছিল। এদিকে কেঞ্চো, আকিরা এবং সুজুকি তারা তিনজন মিলে সঙ্গে সঙ্গে সবাইকে বাঁচাতে চলে আসে, আর তারা এখানে নিজেদের জীবন বাজি রেখে জম্বিদের সঙ্গে লড়াই করতে থাকে। এরপর তারা তিনজন মিলে সেখানে থাকা জীবিত মানুষদেরকে কোনোমতে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে একটি রুমের মধ্যে নিয়ে আসে। এরপর আকিরা সঙ্গে সঙ্গে রুমটির দরজা বন্ধ করে দেয়। তবে কিছুক্ষণ পর তারা আর জম্বিদের কোনো আওয়াজ পাচ্ছিল না, তাই তারা মনে করে জম্বিরা হয়তো সেখান থেকে বাহিরে চলে গিয়েছে, যার ফলে তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু পরিস্থিতি তো আরও খারাপ হয়ে যায় যখন এই জম্বি ভাইরাস অ্যাকোয়ারিয়ামের ভেতরে থাকা শার্কের মধ্যেও ছড়িয়ে পড়ে, যার ফলে শার্কটি আরও অনেক শক্তিশালী হয়ে যায়। এমনকি শার্কটি তখন একটি মনস্টারে বদলে যায়। এরপর শার্কটি পানি থেকে সোজা উপরে চলে আসলে সেখানে থাকা সবাই মনে করে যে শার্কটি হয়তো তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সে এখন পানির উপরে আছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে শার্কটির পেট দিয়ে অনেকগুলো পা বেরিয়ে আসে, আর এই পাগুলো ছিল সেই সমস্ত মানুষদের পা যাদেরকে সে গিলে খেয়েছে। এরপর এই পায়ের সাহায্যেই শার্কটি চলতে শুরু করে, আর এই দৃশ্য দেখতে পেয়ে আকিরা এবং বাকি সবাই আবারও সেই রুমটির মধ্যে চলে যায়।
কিন্তু কিছুক্ষণ পর আকিরার কাছে মনে হয় যে এই শার্কটিকে এভাবে ছেড়ে দেওয়াটা বিপজ্জনক, কারণ এটা বাহিরে গিয়েও অনেক মানুষকে মেরে ফেলতে পারে। তাই যেভাবেই হোক শার্কটিকে মারতে হবে। যার ফলে আকিরা তখন কোনো মতে সেই শার্কটির চোখকে ফাঁকি দিয়ে অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকা সেই শক্তিশালী স্যুটটি পরে নেয়, আর সে একাই চলে যায় সেই শার্কটির সামনে। তবে আকিরাকে সাহায্যের জন্য সবাই বাহিরেই ছিল, কিন্তু সেই শার্কটি তাদের উপরেও হামলা করতে থাকে। তবে সঙ্গে সঙ্গে আকিরা তাদেরকে বাঁচিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই সেখানে হঠাৎ করেই কয়েকটি জম্বি এসে আকিরার উপরে হামলা করে। তবে আকিরা যেহেতু শক্তিশালী স্যুট পরেছিল, তাই সেই জম্বিরা তার কোনো ক্ষতি করতে পারে না। অন্যদিকে কেঞ্চো এবং সুজুকি সেখানে নানাভাবে শব্দ করতে থাকে, যাতে করে সেই শার্কটি শব্দের দিকে অ্যাট্রাক্ট হয়। কিন্তু এই শার্কটি এতটাই পাওয়ারফুল ছিল যে তার উপর শব্দের কোনো প্রভাব পড়ছিল না, বরং শব্দ পেয়ে সে যেন আরও উত্তেজিত হয়ে পড়ছিল। তাই অনেক চেষ্টার পরও শার্কটিকে মারা যাচ্ছিল না। কিন্তু ঠিক এমন সময় সুজুকির মাথায় একটি আইডিয়া আসে। সে সেখানে অনেকগুলো ব্যাটারি খুঁজে বের করে, আর সেই সমস্ত ব্যাটারিগুলোকে সে একসঙ্গে জুড়তে শুরু করে। তো ব্যাটারি জুড়তে জুড়তে সে কেঞ্চো এবং আকিরাকে বলে যে এই ব্যাটারিগুলোর সাহায্যে সে এখানে কারেন্ট তৈরি করবে, যেটার মাধ্যমে তারা সেই শার্কটিকে মারতে পারবে। সুজুকির এই প্ল্যান তাদের দুজনের কাছেই অনেক ভালো লাগে, আর তারা সবাই মিলে তখন এই প্ল্যান মোতাবেক কাজ শুরু করে। আকিরা সোজা সেই শার্কের কাছে গিয়ে লড়াই শুরু করে, কিন্তু এক পর্যায়ে সে নিচে পড়ে গেলে শার্কটি তখন আকিরার একদম কাছে চলে আসে। কিন্তু আকিরার স্যুটটির কারণে শার্কটি তার কোনো ক্ষতি করতে পারছিল না। এদিকে এ দৃশ্য দেখতে পেয়ে কেঞ্চো তখন দূর থেকে আকিরার দিকে ব্যাটারি ছুঁড়ে মারে, যেটার মধ্যে সুজুকি ইলেকট্রনিক পাওয়ার তৈরি করেছে। আকিরা তখন সঙ্গে সঙ্গে সেই ব্যাটারিটি তার হাতে নিয়ে অনেক জোরে সেই শার্কটির উপরে হামলা করে, যার ফলে সঙ্গে সঙ্গে সেখানে অনেক শক্তিশালী একটি ইলেকট্রনিক পাওয়ার উৎপন্ন হয়, আর সেই ব্যাটারিগুলো শার্কটির পেটের মধ্যে চলে যায়, যার ফলে সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে। তাই সঙ্গে সঙ্গে শার্কটি সেখানে মারা যায়। অবশেষে তারা শার্কটিকে মারতে পেরেছে, এমনকি তারা সেখানে থাকা সমস্ত জম্বিদেরকেও মেরে ফেলেছিল। এবার তারা সবাই মিলে সেখানে তাদের জিনিসপত্র গোছাতে শুরু করে, আর তারা প্রত্যেকেই নিজেদের জন্য খাবার সংগ্রহ করছিল, কারণ তারা এখান থেকে অন্য আরেকটি শহরে চলে যাবে, যেখানে জম্বি ভাইরাস এখনো ছড়ায়নি। কিন্তু যখন তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তাদের কাছে সেই ম্যানেজার চলে আসে। ম্যানেজার তখন তাদেরকে বলে, তোমরা কোথায় যাচ্ছ? আমার সঙ্গে ভেতরে এসো, কারণ বাহিরের দুনিয়া এখানকার চাইতে আরও বেশি ভয়ানক। তাই তোমরা আমার কথা মতো কাজ করো। কিন্তু এখন এখানকার প্রত্যেকটি মানুষই ম্যানেজারের বিরুদ্ধে ছিল। তারা এখন ম্যানেজারকে বিন্দুমাত্র ভয় পায় না। তাই তারা সবাই মিলে ম্যানেজারকে বলে, আপনার ভয় লাগছে, আপনি এখানে থাকুন। আমাদেরকে কেন আপনার সাথে থাকতে বলছেন? অপদার্থ লোক কোথাকার। আজ থেকে আমাদের লিডার হচ্ছে আকিরা, কারণ লিডার তো সে যে মানুষের জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসে, আপনার মতো স্বার্থপর লোক নয়। আকিরা আমাদের অনুপ্রেরণা। পৃথিবীর পরিস্থিতি যাই হোক না কেন, আমরাও আজ থেকে আকিরার মতো আমাদের স্বপ্ন পূরণ করব। এই বলেই তারা সবাই মিলে তাদের জিনিসপত্রগুলো গাড়িতে তুলে সেখান থেকে অনেক দূরের একটি শহরে রওনা দিচ্ছিল। কিন্তু ম্যানেজার তখন তাদেরকে অনুরোধ করে যে তারা যেন তাকে তাদের সাথে নিয়ে যায়। তবে তারা কেউই ম্যানেজারের কোনো কথা শোনে না। এরপর সুজুকি, কেঞ্চো এবং আকিরা তাদের সেই পছন্দের গাড়িতে উঠে পড়ে, আর তারা তিনজন মিলে গাড়িতে বসে আকিরার বাকেট লিস্টে তাদের ইচ্ছেগুলোও লিখতে থাকে। এখন তাদের প্রত্যেকের জীবনে বেঁচে থাকার জন্য কিছু উদ্দেশ্য রয়েছে। তারা সবাই এখন আকিরার মতো নিজেদের স্বপ্ন পূরণ করতে চায়। এমনকি যতদিন তারা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তারা নিজেদের জীবনকে আকিরার মতো করে উপভোগ করবে। বাকেট লিস্টে সুজুকি লেখে যে সে একজন ডক্টর হবে, আর ডক্টর হয়ে সে প্রত্যেকটি মানুষকে সাহায্য করবে। এরপর কেঞ্চো লেখে যে সে একজন প্লেয়ার হতে চায়, আর সে তার সম্পূর্ণ জীবনকে উপভোগ করতে চায়। তবে আকিরা এখানে লিখে যে সে সুপারম্যান হয়েই মানুষকে সাহায্য করতে চায়। এটাই এখন তার জীবনের সবচাইতে বড় লক্ষ্য। এরপর তারা সবাই মিলে তাদের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে রওনা হয়, আর এই জম্বিদের পৃথিবীতে আবারও তারা নতুনভাবে তাদের জীবন শুরু করে।